হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 11। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে উটাং সবাইকে ক্যাসিনোতে নিয়ে যায় এবং ঘোষণা করে দেয় যে এখানে সবচেয়ে বেশি টাকা যে জিতবে সেই লোকে সঙ্গে নিয়ে যেতে পারবে। কিন্তু সাকামোটো আর শিন ক্যাসিনোর নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানতো না। শিন বলে, আমরা বরং এই কয়েনগুলোকে ভাগাভাগি করে আলাদা আলাদা খেলি, কারণ জুয়া তো ভাগ্যের খেলা। কিন্তু লু বলে, না তা নয়, উটাং আমাদের গ্যাংয়ের সবচেয়ে চালাক সদস্য, সে ভাগ্যের উপর নির্ভর করে কখনো আমাদের চ্যালেঞ্জ করবে না। উটাং ওই সময় হেসে বলে, ঠিকই বলেছ, গ্যাম্বলিং বাইরে থেকে ভাগ্যের খেলা বলে মনে হলেও এর পেছনে অনেক হিসাব নিকাশ থাকে। এ কথা বলে সে নিজের সব কয়েন বাজি রেখে আবারও জিতে যায়। তারপরে সে বলে, তোরা ফালতু হিটম্যানেরা ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকবি, কিন্তু এক মাফিয়া কখনোই ভাগ্যের উপর নির্ভর করে টিকে থাকতে পারে না, তার পৃথিবী এতটা সহজ নয়। এদিকে শিন আর লু তো চিন্তায় পড়ে যায়, এভাবে চলতে থাকলে ওরা তো হেরেই যাবে। তখন সাকামোটো বলে, হিটম্যানদের ক্ষেত্রেও তাই হয়, যারা ভাগ্যের উপর নির্ভর করে তারাই সবার আগে মারা যায়। উটাং এই সময় দৃঢ় কণ্ঠে বলে, তোরা যতই চেষ্টা করিস আমি লুকে নিয়ে যাবই, সেটা যে কোনো উপায়েই হোক না কেন। শিন তার মাইন্ড রিডিং ক্ষমতা দিয়ে সহজেই চ্যালেঞ্জ জিততে পারত, কিন্তু সে ক্যাসিনোর নিয়মই জানে না। সে পোকার টেবিলে বসে পড়ে। টেবিলের লোকজন শিনকে দেখে বিদ্রুপ করে, এই লুল্লুটা আবার কে রে, নিশ্চয়ই কোনো মুদি দোকানের কাজ করে, ও তো নিশ্চিত হারবে। শিন তাদের চিন্তাগুলো পড়ে ফেলে আর রেগে যায়। ডিলার এই সময় কার্ড বিলি করে, সবাই নিজেদের কয়েন বাজি রাখে। শিন বুঝতে পারে না যে কি করবে আর কোন কার্ডের মানেই বা কি। ঠিক তখনই লু সেখানে আসে। সে ভাবে শিন নিশ্চয়ই পোকার খেলা জানতো, তাই সে বসেছে, কিন্তু ব্যাপারটা উল্টো ছিল। শিন কিছুই জানে না। লু চিৎকার করে বলে ওঠে, তুমি এটা খেলতেই জানো না, তাহলে তুমি বসেছো কেন? তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো আইপিএল চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস, আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন আর এই আইপিএল মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। শিন বলে, আমাদের ফোন তো বাইরে রেখে দেওয়া হয়েছে, গেমের নিয়মটাই আমি কি করে দেখব? লু এই সময় রেগে গিয়ে শিনের হাত থেকে কার্ডগুলো কেড়ে নিতে চায়। তাদের ধস্তাধস্তির মাঝেই শিনের কার্ডগুলো মাটিতে পড়ে যায় আর পাশে বসা একজন লোক কার্ডগুলো দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, বাপরে, ইক্কা আর বাদশা, এই রাউন্ড তো ও জিতবেই। লোকজন শিনকে এই সময় ভয় দেখানোর চেষ্টা করে আর বলতে থাকে, তোর হাতে তো খুবই বাজে কার্ড আছে রে, এ দিয়ে তো কিছুই হবে না। কিন্তু শিন তাদের মন পড়ে ফেলে, সে সমস্ত কয়েন বাজি রেখে দেয় এবং রাউন্ডটি জিতে যায়। আর এই জয়ের মাধ্যমে সে বুঝে যায় যে পোকার কিভাবে খেলতে হয়। ওদিকে সাকামোটো রুলেট খেলতে যায়, যেখানে আন্দাজ করতে হয় যে বলটি কোথায় গিয়ে থামবে। সাকামোটো তার কয়েন লাল রঙে বাজি রাখে, কিন্তু কয়েন নিজের কাছেই রেখে দেয়। ডিলার বুঝতে পারে যে এই সেই লোক যে উটাংকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু ডিলার মেশিনে চুম্বক লাগিয়ে রেখেছে যাতে বলটি তার ইচ্ছে মতো জায়গাতেই থামবে। বলটি ব্ল্যাক রঙে থামার কথা ছিল, কিন্তু সাকামোটো নিজের হাতে থাকা কয়েনটি হঠাৎই রুলেটের দিকে ছুঁড়ে মারে আর কয়েনের আঘাতে বলটি লাফিয়ে উঠে লাল রঙে চলে যায়। সাকামোটো এই রাউন্ডটি এভাবেই জিতে নেয়। এদিকে উটাং ব্ল্যাক জ্যাক নামের একটা গেম খেলছিল। তার লোক এসে জানায় যে সাকামোটো আর তার দল বারবার জিতে যাচ্ছে, মনে হয় ওরা চিটিং করছে। উটাং বলে, আমি জানতাম, কিন্তু উটাং নিজেও কার্ড কাউন্টিং কৌশল ব্যবহার করছিল। সে প্রতিটি কার্ডে খেয়াল রাখে আর হিসাব কষে আন্দাজ করে যে পরবর্তী কার্ডটি কি হতে পারে, আর এইভাবেই সে বারবার জিততে থাকে। এরপরে উটাংয়ের ব্যাক স্টোরি দেখানো হয়।
ছোটবেলায় কেউ তাকে পছন্দ করতো না। মাফিয়া দুনিয়ায় শুধু শক্তি সবকিছু ছিল। সহজ যোদ্ধারা তাকে মারধর করত, কারণ তারা উটাংকে ইউজলেস বলে মনে করত। ঠিক তখনই লু এসে তাদের পিটিয়ে দেয়। সে ছিল মাফিয়া বসের মেয়ে, তাই সবাই ভয়ে পালিয়ে যায়। লু জানতই না যে উটাং তার গ্যাংয়ের সদস্য। সে জিজ্ঞাসা করে, তুমি কেন ওদেরকে পাল্টা মারলে না? উটাং বলে, সবসময় জিততে যে হাত তুলতেই হয় এমনটা না। ওরা যদি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করতো, আমি ওদের বিরুদ্ধে অভিযোগ করতাম, আর ওরা ওর থেকেও বড় শাস্তি পেত। লু মুগ্ধ হয়ে বলে, বাহ, তুমি তো দারুণ চালাক। আমার বাবা বলেন যে প্রত্যেক মানুষেরই একটা গোপন অস্ত্র থাকে, আর উটাংয়ের বিশেষ অস্ত্র হলো তার বুদ্ধি। প্রথমবারের মতো কেউ উটাংয়ের প্রশংসা করে, তখনই উটাং সিদ্ধান্ত নেয় যে সে নিজের বুদ্ধি দিয়ে গ্যাংয়ের শীর্ষে উঠবে, যেন একদিন সে লুর পাশে দাঁড়াতে পারে। আর বহু বছর পর উটাং গ্যাংয়ের মাথা হয়ে ওঠে। তার সিদ্ধান্তেই সব কাজ হয়, তাই সে চায় না যে লু কোনো বিপদে পড়ুক। সন্ধ্যায় সবাই দেখে যে সাকামোটো আর উটাং সমান সংখ্যক কয়েন জিতেছে। সাকামোটো প্রশ্ন করে, এবার কি আমরা বাড়ি যেতে পারি? উটাং হেসে বলে, না, এখনও নয়। এই চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। তার লোক বলে, আমরা ওদের সরাসরি মেরে ফেলছি না কেন? উটাং হেসে বলে, না, তা দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এরপরেই উটাং পোকার খেলার প্রস্তাব দেয়, কিন্তু সাকামোটো আর শিন কেউই পোকারের নিয়ম জানতো না। তখন লু বলে, আমার একটা গেম জানা আছে। সবাই একটা টেবিলে বসে পড়ে। উটাংয়ের সঙ্গে তার দুই সঙ্গীও যোগ দেয়। তারা ওল্ড মেড নামের একটা গেম খেলে। যার হাতে শেষে জোকারের কার্ড থাকবে সেই দল হেরে যাবে। এটা ছিল একটা খুবই সাধারণ গেম, যা তারা ছোটোবেলায় খেলেছিল। শিন ভাবে, এই গেম তো আমি সহজেই জিততে পারবো, কারণ আমাকে শুধু মাইন্ড রিড করে জানতে হবে যে কার কাছে জোকার কার্ড আছে। সবাইকে কার্ড বিলি করা হয়। শিন মন পড়তে শুরু করে, কিন্তু জোকার কার্ড তো লুয়ের কাছেই ছিল। তার মুখ দেখে সহজেই বোঝা যাচ্ছিল। ফলে উটাংও বুঝে ফেলে যে কার্ডটি লুয়ের কাছেই আছে। উটাং একটা কার্ড তুলতে যায়। সে বারবার ভুল কার্ড তোলে, আর প্রতিবার ভুল করলে লু খুশি হয়ে ওঠে। লুয়ের প্রতিক্রিয়া দেখে উটাং নিশ্চিত হয়ে যায় যে কোন কার্ডটি জোকার, আর এরপর সে ইচ্ছে করে জোকার কার্ডটি তুলে নেয়, যাতে লু চিন্তামুক্ত থাকে আর তার উপর মুগ্ধও হয়। এরপর কার্ড তোলার পালা শিনের। শিন আত্মবিশ্বাসী ছিল, কারণ সে ভেবেছিল যে মাইন্ড রিডিং ক্ষমতা দিয়ে সে সহজেই জিততে পারবে। কিন্তু উটাং মনে মনে ভাবে, তুই তো মানুষের মন পড়তে পারিস, তাই না? কিন্তু জানিস কি, মানুষের মস্তিষ্কে 3টি স্তর থাকে। প্রথম স্তরে সেসব কথা থাকে যেগুলো আমরা নিজেরা মনে মনে বলি। দ্বিতীয় আর তৃতীয় স্তরে থাকে অনেক পুরনো স্মৃতি। দেখা যাক তুই আমার মাথার কতটা গভীরে প্রবেশ করতে পারিস। এরপরে উটাং কার্ড সম্পর্কে একদমই কিছু ভাবে না, বরং তার মাথায় চলতে থাকে অসংখ্য হিসাব নিকাশ আর তথ্য। শিন তার মন পড়তে গিয়ে এত বেশি তথ্য দেখতে পায় যে তার মাথার ফিউজই উড়ে যায়। প্রচণ্ড মানসিক চাপে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং গেম থেকে বাদ পড়ে। এরপর কার্ড তোলার পালা সাকামোটোর। সাকামোটো সুপার স্পিডে কার্ড তোলে, কিন্তু তা জোকার ছিল। তখন সে কার্ডটি দ্রুত ফেরত রেখে আরেকটি কার্ড তুলে নেয়। লু অবাক হয়ে যায়। উটাংও বুঝে ফেলে যে সাকামোটো কিছু একটা চালাকি করছে। সে ভাবে, এটা আবার যদি ও করে তাহলে ওকে আমি গেম থেকে বের করে দেব। গেম চলতে থাকে, আর শেষ পর্যন্ত শুধু সাকামোটো আর উটাংই বেঁচে থাকে। সাকামোটোর হাতে 2টি কার্ড ছিল, একটা জোকার আর আরেকটা ইক্কা। যদি উটাং ইক্কা তুলে নেয় তাহলে সে জিতবে। উটাং সাকামোটোর মুখে অভিব্যক্তি দেখে বুঝে ফেলে যে জোকারটি বাঁদিকে আছে, তাই সে ডান দিকের কার্ডটি তুলতে যায়। কিন্তু সাকামোটোর এতটাই শক্তিশালী গ্রিপ ছিল যে উটাং অনেক জোর করেও কার্ডটি তুলতে পারে না। সে 2 হাত দিয়ে কার্ডটিকে টানতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে সাকামোটো কার্ডের অবস্থান পাল্টে ফেলে। ফলে উটাংয়ের হাতে জোকার উঠে আসে, আর এরপরেই উটাংয়ের লোকজন সাকামোটোর দিকে বন্দুক তাক করে। উটাং তাদের থামানোর চেষ্টা করলে তারা তার দিকেও বন্দুক তাক করে। আর লোকগুলো বলে, আমরা চীন থেকে এখানে বাচ্চাদের মতো গেম খেলতে আসিনি, আমরা মাফিয়া, আমরা যা চাই সেটা আমরা জোর করেই ছিনিয়ে নিই। আর এই শুনে উটাংয়ের হঠাৎই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সবাই তাকে ঘৃণা করত, তাকে দুর্বল ভাবত। তার সব পরিশ্রম যেন ব্যর্থ হয়ে গেল। সে বুঝে যায় যে এটাই তার শেষ সময়। সে তার মৃত্যুর জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সাকামোটো বলে, তুমি কি এভাবেই হার মেনে নেবে? লুকে ইমপ্রেস করার এত ভালো সুযোগ তুমি ছেড়ে দেবে?
এই সময় উটাং লুয়ের কথা মনে করে। আমার গোপন অস্ত্র হলো আমার মাথা, তাই সে এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে কিছুই হবে না। যদি ওরা গুলি চালায় তাহলে নিজেদের হাতেই বিস্ফোরণ ঘটবে। আসলে আমি জানতাম যে ওরা আমাকে ঠকাবে, তাই আমি ওদের সবার বন্দুকগুলোতে গোপনে বোমা লাগিয়ে রেখেছিলাম। এই কথা শুনে সবাই বন্দুক নামিয়ে ফেলে। এরপর সাকামোটো আর লো মাফিয়াদের উপরে চড়াও হয়। সাকামোটো সবাইকে প্রচণ্ড মারধর করে, লো তাদের পেটাতে থাকে। অবশেষে সবাই ধরাশায়ী হয়। উটাং হেসে বলে, আসলে আমি মিথ্যে বলেছিলাম, বন্দুকগুলো একদমই ঠিকঠাকই ছিল। সে বলে এই চ্যালেঞ্জ সাকামোটোই জিতেছে, আর তাছাড়াও লু তার সাথে থাকলেই বেশি নিরাপদে থাকবে। সবাই ক্যাসিনো ছেড়ে সাকামোটোর দোকানে ফিরে যায়। এতক্ষণ তাদের ক্যাসিনোতে থাকায় দোকানে প্রচুর কাজ জমেছিল। সবাই মিলে সেই কাজ শুরু করে। আর এরপরেই উটাং বলতে শুরু করে, জানো সাকামোটোর মাথায় কে বাউন্টি রেখেছিল? কেউই তার এই কথায় খুব একটা আগ্রহ দেখায় না, যার পর সে নিজেই বলে সাকামোটোর মাথায় বাউন্টি লাগিয়েছে স্লার। কিন্তু এটার আন্দাজ তো সবাই আগেই করে ফেলেছিল, কিন্তু কেউ আসলে জানে না যে স্লার কে। তিনজনই হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে যে এত কষ্ট করে উটাংয়ের পেছনে সময় নষ্ট করলেও তারা কিছুই জানতে পারল না। ঠিক তখনই উটাং বলে, আমার কাছে আরও একটা নতুন খবর আছে। 4 জন সিরিয়াল কিলার জেল থেকে পালিয়ে জাপানে চলে এসেছে, আর তাদেরকে পালাতে সাহায্য করেছে স্লার। এরা অত্যন্ত ভয়ঙ্কর। এরপরে সেই 4 জনকে আমরা একটা মলে দেখতে পাই। তারা দেখতে সত্যিই অত্যন্ত ভয়ানক ছিল। তাদের নাম ছিল ডাম্প, সো, অ্যাপার্ট আর মিনিমালিস্ট। তাদের সামনে রেন্ডিয়ার নামের একটা লোক মুখোশ পরে হাজির হয়। সে তাদেরকে একটা লিস্ট দেয় যেখানে সাকামোটো এবং তার দলের নাম ছিল, অর্থাৎ তাদেরকে মারার জন্য এই 4 জন সিরিয়াল কিলারকে লাগানো হয়েছিল। রেন্ডিয়ার বলে এই 4 জন শুধুমাত্র খুন করার জন্যই বেঁচে থাকে, এরা টাকার জন্য নয় বরং মেরে ফেলার জন্য কাজ করে। উটাং বলে, এই 4 জনের কারণেই আমি লুকে নিতে এসেছিলাম, তোমাদের না এখন এখান থেকে পালানো উচিত। কিন্তু সাকামোটো বলে, ওরা যদি আমাদের সামনে আসে তাহলে আমরা ওদের থেকে স্লারের খবর আদায় করতে পারবো। শিন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, অর্ডার গ্রুপ আসার আগেই আমাদের ওদেরকে খুঁজে বের করতে হবে। লু এই খবর মাসিমাকেও জানিয়ে দেয়। উটাং চিৎকার করে বলে, তোমরা কি আমার কথা শুনছো না? ওরা মাফিয়া আর হিটম্যানদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর, তোমরা খুবই বিপদে পড়তে যাচ্ছ। সাকামোটো হাসতে হাসতে বলে, তাহলে তো আমরা ওদেরকে এইভাবে খোলা ছেড়ে দিতে পারি না। আর এইভাবেই শেষ হয় সাকামোটোর সিজন 1। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। পরবর্তী সিজন আসবে এই 2025-এরই অক্টোবর মাসে, তাই সেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।